জনাব নোমান একজন সরকারি কর্মকর্তা। 30 জুন 2024 তারিখে যেখানে বেতন বাধাদি নিম্নরূপ: মাসিক মূল বেতন 56,500 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা, বাংলা নববর্ষ উৎসব ভাতা 1,13,000, বাংলা নববর্ষ ভাতা 11,300 টাকা। তিনি সরকারি বাসায় থাকেন। ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500 টাকা। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা বাবদ প্রতি মাসে জমা যথাক্রমে 150 ও 100 টাকা। ব্যাংকের ডিপোজিট স্কিমে মাসিক 5,000 টাকা জমা করেন। 2024-25 কর বর্ষে জনাব নোমানের মোট আয় ও কর দায় পরিগণনা করুন। আচ্ছা, আপনারা আয়কর আইনের এই অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম যে অঙ্ক যেভাবে আসুক, যত কঠিন দুঃখ বা সহজ দুঃখ বা মধ্যমপন্থার অঙ্ক দুঃখ, আপনারা সর্বপ্রথম দেখবেন উনি কি সরকারি কর্মকর্তা নাকি প্রাইভেট কর্মকর্তা, এক। দ্বিতীয়ত দেখবেন উনি কি পুরুষ নাকি মহিলা। এরপরে দেখবেন ওনার বয়স যদি উল্লেখ থাকে পুরুষের ক্ষেত্রে বয়স 65 ক্রস করছে কিনা। আপনারা একটু খাতা কলম সাথে রাখবেন। আমি আজকে বলে দিন, আপনারা একটু খাতা কলম সাথে রাখবেন। আমি যেগুলো বলে একটু এগুলো নোট করবেন। আপনারা অঙ্কের প্রশ্নটা পড়ার পরে কঠিন হোক সহজ হোক এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে উনি কি সরকারি কর্মকর্তা নাকি বেসরকারি কর্মকর্তা, এক। দুই, উনি কি পুরুষ নাকি মহিলা, তিন। ওনার যদি পুরুষ হয় ওনার বয়স কি 65 কিনা, 65-এর অনেক সময় প্রশ্ন উল্লেখ থাকে। আর যদি উল্লেখ না থাকে তাহলে ওটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। তা আমরা এখন অঙ্কে আসি। আচ্ছা, অঙ্কতে আসার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে একটু নিচে আসবেন। এগুলো এখন দেখা দরকার না, একটু নিচে আসেন। নিচে আমি জাস্ট কয়েকটা জিনিস নোট করছি। আমি আজকে একটু শেষ থেকে শুরু করব। আপনারা তো আর সারা দেওয়ান অঙ্ক করছেন, শুরু থেকে আমরা একটু আজকে শেষ থেকে শুরু করবো। এই জন্য এইখানে প্রায় 1, 2, 3, 4, 8টা টপিকস বা 8টা বিষয় আছে। এই 8টা বিষয় আপনাকে অঙ্ক থেকে বের করতে পারবে। অঙ্ক যত কঠিন হোক সহজ হোক আপনারা ঘুরে ফিরে এই 8টা টপিক্সেই পাবেন। এই 8টা টপিক্সে আপনাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমি একটু পড়ি। ক হচ্ছে মোট আয়, খ হচ্ছে মোট করযোগ্য আয়, গ হচ্ছে মোট কর দায়, ঘ হচ্ছে কর রেয়াতযোগ্য বিনিয়োগ, কর রেয়াতের পরিমাণ, প্রদেয় কর, 173 দ্বারা পরিশোধিত কর, সারচার্জ। তো আমরা এখানে আজকে সব কিছু দেখাবো না, ধারাবাহিকভাবে আমরা এখানে সব কিছু পদ্ধতিতে দেখাবো বা ক্লাসে বলবো। আচ্ছা, তো আমরা অঙ্কে ফিরে যাই। এখানে 8টা ক্লাসের মধ্যে আজকে আপনারা এই দুইটা পাবেন না, সারচার্জ 173 দ্বারা এই দুইটা পাবেন না, বাকিগুলো ইনশাআল্লাহ এখানে আছে। তো আমরা প্রথমে যাই। প্রথমে একটা আপনারা খেয়াল রাখবেন, আমি একটা সিস্টেম বলছি, আপনারা লিখেন। প্রথমে যে কোনো অঙ্কে মোট আয় গণনা করবেন, এরপরে কর দায় বের করবেন, বিনিয়োগজনিত কর রেয়াতের পরিমাণ, এরপরে প্রদেয় কর। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তো আমরা প্রথমে আসবো মোট আয় পরিগণনা। উনি যেহেতু সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা আর বেসরকারি কর্মকর্তার আয়কর বের করার ক্ষেত্রে বা মোট আয় পরিগণনা করার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? সরকারি কর্মকর্তার মূল বেতন, উৎসব ভাতা বা বোনাস, যেই নামে আপনারা অভিহিত করেন না কেন, এই দুইটা করভুক্ত, অর্থাৎ এটার উপরে কর আরোপ করা হয়। এই যে এখানে বলছে মোট করযোগ্য, অর্থাৎ এটার উপরে শুধুমাত্র কর বের করা হয়। এটা হচ্ছে ওনার মোট করযোগ্য আয়। সরি, এই জন্য আমি এখানে লিখছি মূল বেতন, উৎসব ভাতা, এই দুইটা যোগ করে এখানে লিখছি। চিকিৎসা ভাতা করমুক্ত, বাংলা নববর্ষ ভাতা করমুক্ত। আপনারা একটু লিখে রাখবেন। আমি এটা কই ফেলাম, এটা যে করমুক্ত সেটা আমি আপনাদেরকে একটু বলছি, আপনারা একটু নোট রাখলেও রাখতে পারেন। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ও ভাতাদি আদেশ 2015 সালে যে এসআরও করা হয়েছে, ওই এসআরও অনুযায়ী ওনাদের
শুধুমাত্র মূল বেতন এবং উৎসব ভাতা বা বোনাসের উপরে কর আরোপ করা যাবে, বাকিগুলো সব করমুক্ত। এটা একটু আপনারা লিখে রাখেন, এটা আপনাদের থিওরি ক্ষেত্রে কাজে আসতে পারে। আচ্ছা, তাহলে মূল বেতন হচ্ছে 56,500 ইন্টু 12 প্রতি মাসে 56,500 এক বছরে হয় 6,78,000 টাকা। উৎসব ভাতা হয় সেম এক বছরে, বছরে দুইটা। উৎসব ভাতা হয় 1,13,000 টাকা। 7,91,000 টাকা মোট আয়। ওনার মোট আয় হচ্ছে 7,91,000 টাকা। এবং এই মোট আয়টাই হচ্ছে ওনার এখানে করযোগ্য আয়। কিছু কিছু অঙ্ক ক্ষেত্রে বা কিছু কিছু এই খাত আছে আপনার মোট আয়টাই করযোগ্য আয়। এখানে যে ক এবং খ, মোট আয় মোট করযোগ্য আয়, একটু পার্থক্য আছে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে ওনার মোট আয় কিন্তু অনেকগুলো, ঠিক আছে। এখানে আমরা যেহেতু করযোগ্য, এটাকে আপনারা মোট আয় অবলিখে করযোগ্য আয়ও বলতে পারেন। তো এখানে আমাদের মোট আয় অবলিক বা করযোগ্য আয় হচ্ছে 7,91,000 টাকা। এটা আমি এখানে মোট আয় আর করযোগ্য আয় আলাদা করে কেন দেখাচ্ছি, কারণ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনার মূল ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাংলা নববর্ষ অর্থাৎ উনি যা পায় সব কিছু যোগ করে 3/1 বাদ দিতে হয়। এই জন্য আমি এখানে দুইটা অপশন রাখছি। এটা আপনারা যখন প্রাইভেট সেক্টরের কোনো কারো যদি অঙ্ক করাই, সামনে অবশ্যই করাবো, তখন আপনারা মোট আয় আর মোট করযোগ্য আয়ের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। তো ওনার ক্ষেত্রে এই মোট আয়টাই মোট করযোগ্য আয়, 7,91,000 টাকা মোট করযোগ্য আয়। এই 7,91,000 টাকার উপরে কর আরোপ করা হবে। আচ্ছা, এখন উনি হচ্ছে একজন পুরুষ, তাহলে ওনার প্রথমত 3,50,000 টাকা পর্যন্ত শূন্য হয়। তাহলে ওনার প্রথম 3,50,000 উপরে ট্যাক্স শূন্য। পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% 5,000 টাকা। তাহলে থাকে কত? 7,91,000 থেকে 7,91,000 থেকে এখানে গেছে আপনার 4,50,000, আর থাকে অবশিষ্ট 3,41,000 টাকা। 3,41,000 টাকার উপরে 10%, এটা আছে 34,100 টাকা। এই জিনিসটা করে ফেললাম 5% 10%। এটা হচ্ছে আপনার, এই জিনিসটা আমরা অনেকে মনে করি যে আয়কর আইনের অংশ না। এই যে আপনার কর দায় পরিগণনা যে স্ল্যাব 5%, 10%, 15%, 20% যে স্ল্যাব আমরা পাই বা জানি, ওটা হচ্ছে অর্থ আইন, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের আইন বা কর আইনের কোনো বিষয় না। এটা আমরা অনেকে ভুল ভাবি। এটা হচ্ছে অর্থ আইনে, ওখানে আপনাদের উল্লেখ আছে, একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে PDF ফাইল দিয়ে দেবো ইনশাল্লাহ। এইটা হচ্ছে ওনার মোট কর দায় কত হয়? 39,100। মোট কর দায় হয় 39,100। আচ্ছা, এতটুকু পর্যন্ত কে বুঝেন না? যদি কাদের কোনো প্রশ্ন থেকে বলেন, আর যারা পারেন কোনো প্রশ্ন করেন না বা কোনো কথা বলার প্রয়োজন নেই। যারা বুঝেন না একটু বলেন এই দুইটা থেকে, মোট আয় পরিগণনা এবং কর দায় পরিগণনা, একের মধ্যে আপনারা কে বুঝেন না একটু বলেন। যদি আপনারা বুঝেন তাহলে চ্যাট বক্সে ইয়েস লেখেন, সময় কিন্তু 30 সেকেন্ড। আপনারা বুঝলে চ্যাট বক্সে ইয়েস লেখেন যদি আপনারা বুঝে থাকেন। ওকে, এখন বোঝা যায়? বা আমি বলে দিচ্ছি আপনার, আমি যেটা আপনারা বলতে পারছেন ওটা আমি বলে দিচ্ছি।
সেটা হচ্ছে এখানে হচ্ছে বাংলা নববর্ষ ভাতা 11,300, এরপরে ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500। এরপর হচ্ছে আপনার গোষ্ঠী বিমা তহবিলের চাঁদা বাবদ প্রতি মাসে জমা যথাক্রমে 150 ও 100 টাকা। আচ্ছা, এবার আমি পরবর্তীতে যাই। আপনারা এগুলা না লিখলেও চলবে, আমি কিন্তু ভিডিও ইউটিউবে দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে এই পুরো ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা ওখান থেকে দেখতে পারেন, সমস্যা নেই। পুরো প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে পরবর্তীতে হার্ড কপিও দিব এবং আপনাদের এই ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনারা যদি জাস্ট সিস্টেমটা দেখেন, সিস্টেম এবং টপিকসগুলো দেখেন, কোনটা করে কোনটা করতে হবে। হ্যাঁ, জি, এটা আমি আপনার সাথে একমত। আসলে আমি আমার দেওয়ার ইচ্ছে ছিল, আমি ওইটা দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে কি জানেন, আপনার এই মানে সুবিধাকে অনেকে যখন ফিটে ফাইল দিয়ে দেয় না, তখন আমাকে ক্লাসে আসে না, তো কি বলছি? কারণ আমি আপনাকে একজনকে দিলে অনেকে মাইন্ড করে, যদি আমি সবাইকে দিয়ে দিই তখন দেখে যে আপনার অনেকে ক্লাসে আসে না। হ্যাঁ, বুঝতে পারতে, দাদা ঠিক আছে, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা। এই বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা, এখানে বিনিয়োগের পরিমাণ আর কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর রেয়াত পাবেন, ওটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন আপনারা ষষ্ঠ তফসিল, ষষ্ঠ তফসিলের অংশ 3, আয়কর আইনের ষষ্ঠ তফসিল। আপনারা একটু লিখে রাখতে পারেন, আয়কর আইনের ষষ্ঠ তফসিল অংশ 3। আচ্ছা, এবার আমরা এখানে আসি। ভবিষ্যৎ তহবিলের 14,000 × 12, 14,000 কথা পাচ্ছি। ভবিষ্যৎ তহবিল, এই যে ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন, × 12, 1,68,000 টাকা। কল্যাণ তহবিলে চাঁদা, এই যে এই কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিল প্রতি মাসে যথাক্রমে 150 ও 100 প্রতি মাসে, কিন্তু তাহলে এখানে 12 দ্বিগুণ হবে 1800, এখানে গোষ্ঠী বিমাতে 12 দ্বিগুণ হবে 1200 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে 60,000 টাকা, প্রতি মাসে 5,000 করে, 1 বছরে 60,000 টাকা। মোট বিনিয়োগ ওনার 2,31,000 টাকা। ওনার মোট বিনিয়োগ হচ্ছে 2,31,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে তা ওনার মোট বিনিয়োগ। কর রেয়াতের পরিমাণ, এই জিনিসটা কোথায় পাবেন? কর রেয়াতের পরিমাণের এই সূত্রটা, এটা আপনারা লিখে রাখেন। আয়কর আইন 2023-এর ধারা 78, সেকশন 78। আয়কর আইন 2023-এর ধারা 78, সেকশন 78। এই জিনিসটা আপনারা আয়কর আইন 2023-এর সেকশন 78। কর রেয়াতের পরিমাণে এই সূত্রটা আপনারা সেকশন 78-এ পাবেন, আয়কর আইন 2023-এর। ক দশমিক 0.03 গুণ 7,91,000 টাকা, এই যেটা সমান 23,730 টাকা। এবারে খ 0.15 × 2,31,000 টাকা হয় 34,450 টাকা, আর গ হচ্ছে 10 লক্ষ টাকা। এখানে একটা জিনিস আপনারা নোট ডাউন করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কর রেয়াতের পরিমাণ সর্বোচ্চ কত টাকা? কর রেয়াতের পরিমাণ সর্বোচ্চ কত টাকা? 10 লক্ষ টাকা। এটা একটা আপনারা নোট করেন, খাতায় লিখে রাখেন, এটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট। থিওরিতে অনেক সময় 1 মার্কেট দিয়ে দেয়। কর রেয়াতের সর্বোচ্চ পরিমাণ 10 লক্ষ টাকা। আচ্ছা, এবার এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। সেটা হচ্ছে ক মানে কি, এখানে 7,91,000 টাকা, আর এখানে হচ্ছে 0.03, সবসময় একই হবে, এটা একই হবে। আচ্ছা, এখানে স্টার মার্কটা কেন দিলাম?
এখানে 7,91,000 টাকা, ওটা হচ্ছে আপনার এই টাকাটা এখানে আসছে, তাই না? এটা হচ্ছে আপনার মোট আয়ের টাকাটা বা করযোগ্য আয় টাকাটা। আপনারা সামনে যখন অঙ্ক করবো তখন আপনারা আরও বুঝবেন এবং আমাকে আরও কোশ্চেন করবেন যে এখানে আপনার মোট আয় না লিখে শুধুমাত্র করযোগ্য আয়টা কেন লিখছি। সেটা হচ্ছে আপনারা দেখবেন কর অব্যাহতিপ্রাপ্ত আয়, অর্থাৎ এখানে স্টমাক দেওয়া আছে না কর উপরে, এটা মানে হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়। আচ্ছা, এরপরে হচ্ছে খ, কোনো আয় বছরের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। এটা হচ্ছে খ। আমি যে এখন দুইটা জিনিস বললাম, ক এবং খ, এই পুরো ব্যাখ্যাটাও আপনার এখানে উল্লেখ আছে। সেকশন 78 এটি পুরো ব্যাখ্যাটা উল্লেখ আছে। আমি জাস্ট আপনাদের একটু মনে করে দিলাম, আপনারা একটু ওখান থেকে দেখে নেবেন সেকশন 78। আর আমি প্রত্যেকটা ক্লাসে যে ধারাগুলা বলবো আপনারা ওই ধারাগুলা খুব ভালো করে লিখবেন, পড়বেন, মুখস্থ করবেন। এগুলোর সম্ভাবনা 90%, কারণ বিগত প্রত্যেকটা পরীক্ষায় এগুলা হয়তো প্রশ্নে আসছে আর নয় অঙ্কে আসছে, হয় থিওরিতে না হয় ম্যাথে আসছে। আপনারা একটু কাইন্ডলি মুখস্থ করবেন। এটা হচ্ছে সেকশন 78-এর মধ্যে আমি এখন যে ব্যাখ্যাটা বললাম ক এবং খ, ওখানে নিচে উল্লেখ আছে নোট আকারে, আপনারা একটু উপরে দেখে নেবেন। আচ্ছা, এখন এই তিনটের মধ্যে আমরা কোনটা ধরবো? এখানে বলতে তিনটের মধ্যে যেটি কম, তাহলে কম কোনটা? 23,730 টাকা হচ্ছে আমাদের কর রেয়াতের পরিমাণ। $23,730 টাকা হচ্ছে আমাদের কর রেয়াতের পরিমাণ। আচ্ছা, এটা আমরা এখন কর রেয়াত পাইলাম। আমাদের মোট কর পাইলাম কত? 39,000। রেয়াত পাইছি, তো আমাদেরকে কর দিতে হবে কত? যেটা প্রদেয় কর। এই প্রদেয় কর সমান 39,100 বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, বিয়োগ 23,730 টাকা। এটা হচ্ছে কর রেয়াতের পরিমাণটা। এটা থেকে এটা বিয়োগ করলে থাকে 15,370 টাকা। 15,370 টাকা এটা হচ্ছে প্রদেয় কর। তাহলে আপনারা আশা করি ক, খ, গ, ঘ, ঙ, চ 6টা যদি আপনারা এই অঙ্কের মধ্যে পেয়ে গেছেন, বাকি 2টা সামনে পাবেন। প্রদেয় কর হচ্ছে আমাদের এখানে মোট কর দায় বিয়োগ কর রেয়াতের পরিমাণ সমান সমান 15,370 টাকা। এতটুকু কে বুঝেন নাই? এই দুইটা টপিক্স, এটা সব 3টা বুঝলে চ্যাট বক্সে ইয়েস লিখুন। যদি আপনারা বুঝে থাকেন চ্যাট বক্সে ইয়েস লিখুন। জি, হ্যাঁ, এটা বিনিয়োগ, আপনার বিনিয়োগের আমি আপনাকে বলি, একটু লাইনে থাকেন। আমরা এখানে আপনারা বললাম যে কর রেয়াতের ক্ষেত্রে কর রেয়াত, আপনি কর রেয়াত পাবেন সর্বোচ্চ 10 লাখ। আচ্ছা, এই আপনার এই কর রেয়াতটা হচ্ছে কিসের উপরে ভিত্তি করে? বিনিয়োগের উপরে ভিত্তি করে। আপনি বিনিয়োগ যা করতে পারেন, এটা আনলিমিটেড, এটা আপনার ইচ্ছা, ওটার আপনার কোনো লিমিট নেই। আপনি যত বিনিয়োগ করেন না কেন আপনি কিন্তু কর রেয়াত পাবেন। এখানে লিমিট করে দিয়েছে 10 লক্ষ টাকা। অতএব এখানে আপনার কত বিনিয়োগ করছেন এটা কোনো ইফেক্ট পড়বে না, বা এটা আপনার কোনো ফ্যাক্টর হিসেবে বিবেচনা হবে না। কেন হবে না? যেহেতু এখানে অলরেডি আপনাকে লিমিট করে দিছি। এখানে যেহেতু লিমিট করে দিছি, তো আপনাকে এখানে আপনার এটা দেখার কোনো সুযোগ নাই। এটা আপনি যা পারেন আনলিমিটেড। আপনার আয় আপনি তো, জি বলেন। শুনে, এটা আপনি ঠিকই বলছেন। আপনার ওটা হচ্ছে আপনার বিভিন্ন খাত ওয়াইজ। ওটা হচ্ছে আপনার যেমন আপনার 1,20,000 টাকা, তারপরে আপনার 60,000 টাকা, ঠিক আছে? এটা যেমন এখানে ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে 60,000 টাকা। আপনি যদি এখানে 1,20,000 করেন তাহলে আপনার ওখানে জমা হবে 60,000 টাকা। ওটা হচ্ছে আপনার সেক্টর ওয়াইজ টোটাল আপনার বিনিয়োগের খাত আপনার। ওটা হচ্ছে আমি আপনাকে বলি,
প্রায় 20টার উপরে আপনার বিনিয়োগের খাত আছে। ওই বিনিয়োগের খাতের মধ্যে আবার 2 থেকে 3টা টপিকস আপনাদেরকে ওনারা এত টাকা দিয়ে স্ল্যাব করে দিচ্ছে যে আপনি এই খাতে এত টাকার বেশি বিনিয়োগ করলেও আপনি এত টাকাটা আপনার বিনিয়োগ হিসেবে পাবেন। তো এই ক্ষেত্রে আপনি মোট বিনিয়োগ যা হয় তার সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লক্ষ টাকা কর রেয়াত। আপনি যেটা বলছেন ওটা 100% রাইট। ওটা হচ্ছে আপনার কিছু খাতে, সবগুলোতে না। যেমন ডিপোজিট পেনশন স্কিম, আপনার সঞ্চয়পত্র, এগুলোতে। জি বলুন। কারো কোনো কথা থাকলে বলুন। জি 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 জি। আচ্ছা। জি জি। এবার একটা আপনি শুনুন, যেটা আপনি এতক্ষণ বলছিলেন। এখানে কর আমি একটু পড়তেছি, আপনার একটু শুনেন জাস্ট একটা মিনিট। সেটা হচ্ছে কর রেয়াতযোগ্য বিনিয়োগের খাত। এখানে আপনাদের যেমন ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে আপনার বার্ষিক সর্বোচ্চ 1,20,000। এই যে এটা এটা 60 ডেট হবে 1,20,000 টাকা, ঠিক আছে। ডিপোজিট পেনশন স্কিমে 1,20,000 টাকা। এরপর হচ্ছে যে কোনো সিকিউরিটিজ ক্রয়ে 5 লক্ষ টাকা, ঠিক আছে। এই দুইটা খাত এখানে আপাতত ওনারা স্ল্যাব করে দিয়েছে। আপনি এর উপরে বিনিয়োগ করলেও এই সীমাটা আপনি পাবেন। আর কর রেয়াত হচ্ছে সর্বোচ্চ 10 লক্ষ টাকা। এরপরে হচ্ছে প্রদেয় কর। এটা তো আমি তোকে বললাম মোট কর দায় থেকে আপনার কর রেয়াত 23,730 টাকা বিয়োগ দিলে যা হয় তা হচ্ছে আমাদের প্রদেয় কর। আচ্ছা, এবার একটা আমি আপনাদেরকে এই জিনিসটা বলি, বুঝাই। সেটা হচ্ছে আপনারা মোট আয়, এটা করতে মোট আয় সংক্রান্ত এটা এই কোশ্চেনটা প্রায় বিগত পরীক্ষাগুলোতে আসছে। মোট আয় হচ্ছে আপনারা আয়কর আইনের সেকশন 26, মোট আয় হচ্ছে আয়কর আইনের সেকশন 26-এ উল্লেখ আছে মোট আয় কাকে বলে। আপনারা ওই সময়টা দেখে নেবেন। মোট আয় আপনারা একটু নোট ডাউন করেন। মোট আয় সম্পর্কে সেকশন আইনের আয়কর আইনের সেকশন 26 মোট আয় এই জিনিসটা হচ্ছে আপনার আয়কর আইনের সেকশন 26-এ উল্লেখ আছে। এটা একটু নোট ডাউন করেন। এরপর হচ্ছে মোট করযোগ্য আয়। মোট আয় থেকে যেটা আপনার কর ট্যাক্স এক্সাম্পটেড ওটা বাদ দেওয়ার পর যা থাকে ওটা হচ্ছে মোট করযোগ্য আয়। এটা হচ্ছে সেকশন 26 মোট আয় সেকশন 26 ওটা ওটা আপনার কোনো সেকশনের প্রয়োজন নাই। আপনার এই জিনিসটা আপনি মোট আয় বুঝতে মোট করযোগ্য আয়টাই বুঝুন। কারণ মোট আয় থেকে যেটা আপনার ট্যাক্স এক্সাম্পটেড ওটা বাদ দেওয়ার পর যা থাকে তা হচ্ছে মোট করযোগ্য আয়। মোট আয় থেকে কর অব্যাহতি বা কর মুক্ত অংশ বাদ দিলে মোট করযোগ্য আয় বের হবে। আর এখানে এটা লিখে রাখেন কর রেয়াতযোগ্য বিনিয়োগের যে সূত্র হচ্ছে সেকশন 78, আমি বলছি কিছুক্ষণ আগে। ওই সূত্রটা হচ্ছে আপনার 78 নম্বর। এই যে এটা কর রেয়াতের পরিমাণ সেকশন 78। আর কর রেয়াতযোগ্য বিনিয়োগ সংক্রান্ত তথ্য আছে আপনার ষষ্ঠ তফসিল অংশ 3। এটা লিখেন ষষ্ঠ তফসিল অংশ 3, আয়কর আইনের ষষ্ঠ তফসিল অংশ 3, ষষ্ঠ তফসিল অংশ 3, এটা ওখানে লিখেন। এটা তো 173 দ্বারা আছে। আর সারচার্জ এটা তাও আপনার অর্থ আইন
2024 অর্থ আইন 2024/8 ওখানের মধ্যে আছে। আজকে আরেকটা পয়েন্ট বলি, ওটা বলে ক্লাসটা শেষ করব। আমরা যতগুলো আয় বের করি, যত প্রকারের আয় বের করি, এখানে মোট খাত হচ্ছে 7টা, অর্থাৎ হেডস অফ ইনকাম। আয়ের খাত হচ্ছে মোট 7টা। এই 7টার বাইরে কোনো অঙ্ক আসবে না। হেডস অফ ইনকাম অর্থাৎ আয়ের খাতসমূহ, আয়কর আইনের যত অঙ্ক আসুক না কেন, ওই অঙ্কগুলো 7টা ভাগের মধ্যেই পড়বে। ওটা লেখা আছে আপনার আয়কর আইনের ধারা 30, একটু লিখেন সেকশন 30, আয়কর আইনের ধারা 30 সেকশন 30 হেডস অফ ইনকাম, আয়ের খাতসমূহ। আয়কর আইনের সেকশন 30 ধারা 30 হেডস অফ ইনকাম, আয়ের খাতসমূহ। ওখানে মোট 7টা আয়ের কথা আছে, ওই 7টা থেকে আপনাদের অঙ্কগুলো আসবে, এবং এই 7টা খাত আপনারা বুঝতে আপনারা আয়কর আইনের অঙ্ক অবশ্যই পারবেন। খাতগুলো আমি বলে দিচ্ছি। 1 হচ্ছে চাকরি হতে আয়, 2 হচ্ছে ভাড়া হতে আয়, 3 কৃষি হতে আয়, 4 ব্যবসা হতে আয়, 5 মূলধনী হতে আয়, 6 আর্থিক পরিসম্পদ হতে আয়, 7 অন্যান্য উৎস হতে আয়। মোট 7টা। এগুলা পরবর্তীতে আপনারা পাবেন। এই 7টা টপিকসে আমি অঙ্ক অবশ্যই দেখাবো।